ইউরোপের এক সুন্দর দেশ স্পেন। এই দেশটি শুধু ফুটবল, সমুদ্র সৈকত আর সুস্বাদু খাবারের জন্যই নয়। স্পেনে রয়েছে হাজার বছরের পুরনো ইতিহাস, রাজারানীর গল্প এবং অনেক অজানা রহস্য। এই দেশেই একসময় শক্তিশালী মুসলিমরা শাসন করেছিলেন। আবার স্পেন থেকেই বিখ্যাত অভিযাত্রী ক্রিস্টোফাস কলম্বাস তার সমুদ্র যাত্রা শুরু করেছিলেন। স্পেনে রয়েছে বিশাল পাহাড়, সুন্দর দ্বীপ, পুরনো দুর্গ এবং অসাধারণ সব শহর। এখানকার মানুষ নাচ, গান এবং উৎসব খুব ভালোবাসে। কিন্তু স্পেনের ইতিহাসের পাতায় লুকিয়ে আছে এমন সব অজানা ঘটনা, যা শুনলে অনেক মানুষই অবাক হয়ে যাবে। ট্রিবান বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি কি জানেন আজকের ইউরোপের দেশ স্পেনকে প্রায় ৮০০ বছর ধরে মুসলিমরা শাসন করেছিল? কিন্তু কিভাবে মুসলিমরা স্পেনে এসেছিল? কিভাবে তারা সেখানে একটি শক্তিশালী সভ্যতা গড়ে তুলেছিল? আর পরে কিভাবে এই মুসলিম শাসনের পতন ঘটে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রায় ১৩০০ বছর আগের ইতিহাসে। সেই সময় স্পেনের একটি বড় অংশের নাম ছিল আল আন্দালুস। এখান থেকে শুরু হয় স্পেনের ইতিহাসের এক অসাধারণ অধ্যায়। প্রায় ১৩০০ বছর আগে, অর্থাৎ ৭১১ খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকা থেকে মুসলিম সেনারা স্পেনে প্রবেশ করে। তখন স্পেনকে বলা হতো বিসিগতদের রাজ্য। সেই সময় বিসিগত রাজা রডেরিক স্পেন শাসন করতেন। আর ওইদিকে মুসলিম সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন তারিক ইবনে জিয়াদ। আরবি ভাষায় জাবাল তারিক অর্থ হচ্ছে তারিকের পাহাড়। তারিক ইবনে জিয়াদের বাহিনী খুব দ্রুত স্পেনের অনেক অঞ্চল দখল করে নেয়। এরপর স্পেনের বেশিরভাগ অংশ মুসলিম শাসনের অধীনে চলে যায়। স্পেনে মুসলিম শাসন প্রায় ৭১১ খ্রিস্টাব্দ থেকে ১৪৯২ খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল, অর্থাৎ প্রায় ৭৮১ বছর। মুসলিম শাসনের সময় স্পেনকে বলা হতো আল আন্দালুস। সেই সময় স্পেন জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। সেই সময় ইউরোপের অনেক জায়গায় শিক্ষা ও জ্ঞানের সুযোগ কম ছিল। কিন্তু তখনকার সময় আল আন্দালুসে গণিত, চিকিৎসা, জ্যোতিষবিজ্ঞান এবং দর্শন নিয়ে অনেক গবেষণা হতো। কর্ডোবার মসজিদও সেই সময়ের একটি বিখ্যাত স্থাপনা ছিল। বর্তমানে এটি স্পেনের কার্ডোবা শহরে অবস্থিত। মুসলিম শাসনের সময় স্পেনে সুন্দর প্রাসাদ, বাগান, সেতু এবং জল সরবরাহের ব্যবস্থা তৈরি হয়। গ্রানাডার আল হাম্বার প্রাসাদ সেই সময়ের একটি অসাধারণ স্মৃতি। পাহাড়ের উপর তৈরি করা বিশাল প্রাসাদ আজও সারা বিশ্বের মানুষকে অবাক করে তোলে। তবে মুসলিম শাসনের পুরোটা সময় সবসময় শান্ত ছিল না। মুসলিম শাসকদের মধ্যে সবসময় ক্ষমতা নিয়ে ঝগড়া ও যুদ্ধ হয়েছে। অন্যদিকে উত্তর স্পেনের কিছু খ্রিস্টান রাজ্য ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে। তারা দক্ষিণের দিক থেকে এগিয়ে এসে মুসলিমদের কাছ থেকে একের পর এক এলাকা দখল করতে শুরু করে এবং আস্তে আস্তে খ্রিস্টানদের হাতে চলে যেতে থাকে পুরোটা স্পেন। বর্তমানে স্পেনে ইসলাম দ্বিতীয় বৃহত্তম ধর্ম। সাম্প্রতিক তথ্য অনুযায়ী স্পেনে প্রায় ২৫ থেকে ৩০ লাখ মুসলিমরা বসবাস করেন, যা তাদের মোট জনসংখ্যার মাত্র ৫%। বর্তমানে স্পেন একটি সাংবিধানিক রাজতন্ত্র। এর অর্থ হচ্ছে স্পেনে একজন রাজা আছেন। তবে দেশের প্রধান রাজনৈতিক সিদ্ধান্ত এখনও সরকার ও নির্বাচিত সংসদ সদস্যরাই গ্রহণ করেন। বর্তমানে স্পেনের রাজা মূলত দেশের প্রতীকী প্রধান, আর দেশের দৈনন্দিন রাজনৈতিক কাজ পরিচালনা করেন দেশের প্রধানমন্ত্রী ও তার সরকার। আজকের স্পেন ইউরোপের একটি আধুনিক ও গণতান্ত্রিক দেশ। একসময় যেখানে মুসলিমরা শাসন করত, সেই স্পেন আজ ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সদস্য। তবে স্পেনের প্রাসাদ, শহর এবং ভাষাতে আজও মুসলিমদের প্রভাব অতুলনীয়। ইউরোপের দেশগুলোর কথা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সুন্দর সুন্দর শহর, দুর্গ এবং সমুদ্র সৈকত। স্পেনও ঠিক তেমনই একটি দেশ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে কোটি কোটি পর্যটক এই দেশে ভ্রমণ করতে আসে। বার্সেলোনা, মাদ্রিদ, সেভিলসের মতো শহরগুলো যেন পৃথিবীর কাছে একটি উন্মাদের জায়গা। এই শহরগুলোতে সবসময় মানুষ ভিড় করে। গাড়ির শব্দ, ব্যস্ত রাস্তা এবং পর্যটকদের আনাগোনা দেখা যায় সবসময়। তাই বাইরে থেকে স্পেনকে দেখলে মনে হয় পুরো দেশটি বুঝি মানুষে ভরপুর। কিন্তু স্পেনের আসল চিত্র পুরোপুরি আলাদা, কারণ স্পেনের একটি বিশাল অংশে মানুষ সংখ্যা খুবই কম। এবার যদি আমরা স্পেনের সংস্কৃতির দিকে তাকাই, তাহলে সবার আগে উঠে আসে তার খাবারের বৈচিত্র্য। স্পেনের খাবার শুধু পেট ভরানোর জন্যই নয়, বরং তাদের সংস্কৃতি ও জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। স্পেনের মানুষ পরিবার ও বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসে খেতে খুব পছন্দ করেন। স্পেনের সবচেয়ে বিখ্যাত খাবারগুলোর মধ্যে একটি হচ্ছে পায়েয়া। এটি মূলত ভাত দিয়ে তৈরি করা হয়।
এর সঙ্গে চিংড়ি মাছ এবং বিভিন্ন সামুদ্রিক খাবার এবং মাংস একসঙ্গে যোগ করা হয়। বিশেষ করে ভ্যালেন্সিয়া অঞ্চলে পায়েরা সারা বিশ্বের বিখ্যাত। স্পেনের আরেকটি জনপ্রিয় খাবারের নাম হচ্ছে টাপাস। টাপাস আসলে কোনো নির্দিষ্ট খাবারের নাম নয়, এটি হলো ছোট ছোট পরিমাণে পরিবেশন করা বিভিন্ন ধরনের খাবার। এর মধ্যে থাকতে পারে জলপাই, পনির, আলু, মাছ, মাংস এবং বিভিন্ন ধরনের নাস্তা। এছাড়াও স্পেনের মানুষ টর্টোরিয়া এসপানিওয়ালাও খেতে পছন্দ করে। এটি মূলত ডিম, আলু এবং কখনো পেঁয়াজ দিয়ে তৈরি করা হয়। উপকূলীয় অঞ্চলে যেমন মাছ বা সামুদ্রিক খাবার বেশি প্রচলিত, ঠিক সেই রকমভাবে পাহাড়ি এবং স্থলভাগের এলাকায় মাংস, আলু এবং স্থানীয় খাবারের প্রচলন বেশি। স্পেনের খাবারে জলপাই ও জলপাইয়ের তেলেরও বিশেষ গুরুত্ব রয়েছে। স্পেন বিশ্বের অন্যতম বড় জলপাই উৎপাদনকারী দেশও, তাই দেশটির অনেক খাবারেই জলপাইয়ের তেল ব্যবহার করা হয়। সব মিলিয়ে স্পেনের খাবার শুধু সুস্বাদুই নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রা। তাই স্পেনের সংস্কৃতিকে বুঝতে হলে তাদের বিখ্যাত শহর এবং ঐতিহ্য দেখার পাশাপাশি খাবারের বৈচিত্র্য সম্পর্কেও জানতে হবে। স্পেনের মানুষ ফুটবল খেলতে খুব পছন্দ করে। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মতো ক্লাব সারা পৃথিবীতে জনপ্রিয়। লিগের পাশাপাশি স্পেনের জাতীয় ফুটবল দলও বিশ্ব ফুটবলে বড় সাফল্য অর্জন করেছে। 2010 সালে স্পেন প্রথমবারের মতো এবং 2026 সালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপ জিতে। এই জয়ের মাধ্যমে স্পেন বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করে তোলে। এবার যদি আমরা স্পেনের শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই, তাহলে দেখা যায় দেশটির শিক্ষা ব্যবস্থা ইউরোপের উন্নত শিক্ষা ব্যবস্থার মধ্যে পড়ে। স্পেনে শিশুদের শিক্ষাকে খুবই গুরুত্বের সাথে দেখা হয়। ছোটবেলা থেকে শিশুদের স্কুলে পাঠানো হয় এবং লেখাপড়ার পাশাপাশি নানা দক্ষতা শেখানো হয়। স্পেনে সাধারণত 6 বছর বয়স থেকে শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করে। প্রাথমিক শিক্ষা শেষ হওয়ার পর তারা মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করে। স্পেনে নির্দিষ্ট বয়স পর্যন্ত শিক্ষা গ্রহণ করা বাধ্যতামূলক, তাই দেশের প্রায় বেশিরভাগ শিশুকেই স্কুলে যেতে দেখা যায়। স্পেনের স্কুলগুলোতে শুধু বই মুখস্থ করানো হয় না, শিক্ষার্থীদের বিভিন্ন সেক্টরে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স সব সেক্টরেই তাদেরকে সমানভাবে দক্ষতা অর্জন করানো হয়। স্পেনের আরেকটি বিশেষ বিষয় হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক ভাষা ব্যবহৃত হয়। স্প্যানিশ ভাষার পাশাপাশি কাতালান, বাস্ক এবং গ্যালিশিয়ান ভাষাও কিছু অঞ্চলে প্রচলিত, তাই কিছু অঞ্চলের স্কুলে স্থানীয় ভাষাতেও পড়াশোনা করানো হয়। স্পেনে সরকারি ও বেসরকারি দুই ধরনের স্কুলই রয়েছে। আমাদের দেশের মতো স্পেনেও সরকারি স্কুলে পড়াশোনার খরচ তুলনামূলক কম। এছাড়াও দেশটিতে অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে। স্পেনের এই বিশ্ববিদ্যালয়গুলোতে দেশ বিদেশের অনেক শিক্ষার্থীরা পড়াশোনা করে। বিশেষ করে ইতিহাস, শিল্প, স্থাপত্য, ব্যবসা, পর্যটন বিষয়ে স্পেনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেশ পরিচিত। সব মিলিয়ে বলাই যায় স্পেন ইউরোপের একটি অনন্য দেশ। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে ট্রিবান বাংলার নতুন এপিসোডে।